সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 6 মাস হয়েছে। এই 6 মাসে সরকারের বেশ কিছু কাজ প্রমিজিং মনে হচ্ছে সরকার জনগণের সরকার হিসাবে নিজেদেরকে স্ট্যাবলিশ করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি সরকারের কিছু কাজ নিয়ে সমালোচনাও আছে। এই কাজগুলো দেখে আপাত দৃষ্টিতে মনে হবে সরকার সেই পুরনো বন্দোবস্তের দিকেই হাঁটছে, ঠিক আগে যেভাবে বাংলাদেশের সরকারগুলো পরিচালিত হতো, যেভাবে কাজ করতো ঠিক একইভাবে এই সরকারও পরিচালনার চেষ্টা করছে। এই সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে কথা বলবো, পাশাপাশি ইতিমধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে আলাপ উঠেছে। তার মধ্যে অন্যতম হলো মধ্যবর্তী নির্বাচন, অর্থাৎ বিএনপি সরকার মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হইতে পারে, বিরোধী দল যারা আছে তারা ক্ষমতায় আসতে পারে, এরকম একটা আলাপ উঠেছে। না হলে সংসদ থেকে বিরোধী দলের যে এমপিরা আছেন 77 জন, তারা পদত্যাগ করতে পারেন, কিংবা নারী এমপি সহ আরও যারা আছেন 90 জনের মতো, তারা সবাই পদত্যাগ করতে পারেন। এগুলো সম্ভাবনা কতটুকু সরকারের ভালো খারাপ কি, এবং মধ্যবর্তী নির্বাচন এমনকি বিরোধী নেতাদের বা বিরোধী সংসদ সদস্যদের পদত্যাগের সম্ভাবনা কতটুকু, সব নিয়ে কথা বলবো। এই সরকারের যদি ভালো কাজ আপনি বলতে যান, আমি শুরুতে ভালো কাজটা বলি, পরে খারাপটা বলবো। যদি আপনি বলতে যান, সবার আগে সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, বা বিএনপি যে নির্বাচনের আগে ইশতেহার দিয়েছিল যে হচ্ছে সুবিধাবঞ্চিত যে গ্রুপগুলো আছে বা যে মানুষগুলো আছে তাদেরকে আর্থিক সুরক্ষা দিবে, এবং এই আর্থিক সুরক্ষার জন্য তারা বেশ কয়েকটি কার্ড চালু করার কথা বলেছিল এবং সেগুলো দিচ্ছে। মোটামুটি এখন পর্যন্ত আপনি বলতে পারেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো নিয়ে খুব আহামরি সমালোচনা নাই। কিছু জায়গায় কিছু কিছু বিচ্যুতি আছে, কিন্তু এগুলোর বাস্তবায়নের পথে সরকার খুব আন্তরিকভাবেই করছে, এবং সরকারি লোকদেরকেও এগুলোতে খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে এবং তারা এগুলো বাস্তবায়ন করছেন। কিছু কিছু জায়গায় সরকারের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছুটা এই নিয়ে বিরোধ আছে। আমি বলছি না যে একেবারে নাই, তবে এই কাজগুলো বাস্তবায়ন হচ্ছে। যারা ফ্যামিলি কার্ডটা পাচ্ছেন মান্থলি কিছুটা হইলেও তাদের অ্যাসিস্ট হচ্ছে, এবং এটা ধীরে ধীরে আরও অন্যান্য জেলায় বা আরও বেশি মানুষের কাছে এটা ছড়িয়ে যাবে বা মানুষের হাতে এই কার্ডগুলো পৌঁছাবে। এবং ইমাম মুয়াজ্জিন ভাতা, এটাও মোটামুটি একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। এটা তো গেল একটা। দ্বিতীয় হলো সমস্যা হলে দ্রুত প্রতিকার নেওয়া। ওই যে মিরপুরে একটা যে ধর্ষণের ঘটনা ঘটলো, এটা নিয়ে মোটামুটি তোলপাড় হলো। সরকার কিন্তু তড়িৎ অ্যাকশন নিয়েছে এবং খুব দ্রুত রায়ও হয়েছে। এটা তো গেলো একটা কথা। যাক, এটা সরকারের খুব আহামরি সরকারের হস্তক্ষেপের বিষয় না, কিন্তু আদালত এটা করেছে, এই সরকারের আমলিতে হয়েছে। আমি রিসেন্ট একটা উদাহরণ দিতে চাই। এলএনজি ও বিদ্যুতের সমস্যা, যে সমস্যাটা তৈরি হয়েছে, আপনি যদি বলেন সরকার এটা দ্রুত সমাধান করতে পেরেছে কিনা, কিছু জায়গায় সরকার পেরেছে। দেখেন, সমস্যাটা মূলত বিদ্যুতের না, বিদ্যুতের সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যাটা গ্যাসের কারণে বিদ্যুতের সমস্যাটা হচ্ছে। তো গ্যাসের যে সমস্যাটা হয়েছে সেটা হলো আমাদের যেই টার্মিনালটা আছে সেখানে যে এলএনজিকে যে গ্যাসে রূপান্তরিত করা হয়, সেখানকার একটা ইউনিটে আগুন লেগেছে। আগুন লাগার ফলে যে দিনে যেই পরিমাণ গ্যাস সাপ্লাই ওইখান থেকে দিতে হয়, ওটা প্রায় বন্ধ হয়ে গেছে। সরকার কিন্তু খুব দ্রুত ওইটার পার্টস এনেছে, খুব দ্রুত বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনেছে এবং তড়িৎ সেটা রিপেয়ার করেছে। এবং ওই এলএনজি কিছুটা স্বাভাবিক হওয়াতে আপনার এই শহরে বলেন দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, এবং বিদ্যুতের যে লোডশেডিং মাত্রা অতিরিক্ত আমরা দেখেছি সেটাও কিছুটা কমেছে। তবে এটা দীর্ঘমেয়াদী সমস্যা আছে, সেটা নিয়ে আমি সরকারের সমালোচনার জায়গাগুলোতে আমি কথা বলবো। বিরোধী মতকে গ্রহণ করা এবং সহনশীলতা, এটা এই সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। আপনি আমার এই কথাকে দালালি বলতে পারেন, নানান কিছু বলতে পারেন, তবে এই সরকারকে যেভাবে গালিগালাজ করা হচ্ছে, যেভাবে সোশ্যাল মিডিয়াতে নানানজন নানান কথা বলছে, আমি ইউটিউবে ভিডিও করছি, আমি এখন পর্যন্ত কোনো থ্রেট পাই নাই। মিডিয়াতে নিউজ করার জন্য কোনো মিডিয়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন গেছে, কোনো মন্ত্রী ফোন করে নিউজ নামাতে বলেছে, এরকম ঘটনা ঘটেনি। কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা দু একটি ঘটেছে, বা ঘটেনি যে এমন না, সেটাও আমি বলছি না। তবে বিগত সরকারের আমলে, বিগত বলতে আওয়ামী লীগের সরকার আমলে যেভাবে এটা হয়েছে, আমি নিজেই মিডিয়াতে কাজ করি, আমি দেখতে পাচ্ছি, আগেও দেখেছি, এখনও দেখতে পাচ্ছি এগুলা কিভাবে নিয়ন্ত্রণ করা হতো। এই সরকার সেই জায়গাতে এখন পর্যন্ত আসেনি, এবং সেই ইচ্ছাও এই সরকারের মধ্যে দেখা যায় না বা যাচ্ছে না।
আপনি হয়তো বলতে পারেন যে অমুক মিডিয়া তো অমুক এমপি মন্ত্রীর বিরুদ্ধে নিউজ দেয় না, এটা ওই মিডিয়ার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছার ক্ষেত্রেই হয়, সরকারের এখানে বাধ্যবাধকতা নাই। আপনি দেখেন এনসিপির নেতারা অনেকেই হচ্ছে গালিগালাজ করেছে এই সরকারকে, সরকার প্রধানকে, খুব আহামরি অ্যাকশানে যায়নি। হ্যাঁ, সিলেটে মারামারি হয়েছে, এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। তারপরে এই যে আজকেই হচ্ছে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা মাহাদি, তাকে হচ্ছে এই গ্যাস বিদ্যুৎ নিয়ে মিছিল করার আগে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ঘটনাগুলোকে যদি আপনি আগের সঙ্গে তুলনা করেন খুব আহামরি না, তবে হ্যাঁ এই ঘটনাগুলোকে আপনি সহ্য না করার যে প্রবণতা সেদিকে আপনি সেই হিসেবে আপনি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এখন পর্যন্ত ওই ভয়াবহতা বলেন কিংবা হচ্ছে সেই পর্যায়ে সরকার যাচ্ছে না। আমি বলবো সালাউদ্দিন তানভীর যদি খুব আহামরি কিছু বলে থাকেন এবং সরকারকে সেটা সহ্য করা উচিত, এতে তারেক রহমান কিংবা ওই সরকারের তেমন কিছুই আসে যায় না। সরকারের উচিত শুধু ভালো কাজ করে যাওয়া। বা এই মাহাদি যদি মিছিলটা করতেন কি এমন অসুবিধা হইতো, সরকারকে এগুলোতে আরেকটু সহনশীল বা হচ্ছে এগুলোকে একবারে মানুষ যে যার মতো যা করছে সেটার উপর ছেড়ে দেওয়া উচিত। দেখেন এই সরকারের আরেকটা ভালো গুণ হইল, মানুষের অসুবিধা হচ্ছে, কোনো কারণে দাম বাড়িয়েছে, সরকার কিন্তু খুব সহজে দুঃখ প্রকাশ করছে। আমি এই প্রধানমন্ত্রীকেই দেখেছি কয়েকবার তিনি দুঃখ প্রকাশ করেছেন, নিজের ভুলের জন্য করেছেন, এমনকি কোনো কিছু দাম বাড়লে কোনো কিছু নিয়ে অসুবিধা তৈরি হলে দুঃখ প্রকাশ করছি। এটার মধ্যে একটা বার্তা আছে, দুঃখ প্রকাশ কিন্তু খুবই সহজ, কিন্তু একজন সরকার প্রধান দুঃখ প্রকাশ করা কিন্তু সহজ না। আমরা শেখ হাসিনাকে কয়বার দেখেছি দুঃখ প্রকাশ করতে, খুব সম্ভবত দু একবারও দেখিনি। সেই জায়গায় জনাব তারেক রহমান এই 6 মাসে অন্তত 6 বার দুঃখ প্রকাশ করেছেন। এটা সরকার যে পা মাটিতে রাখছে এটার একটা মেসেজ হলো এখানে। আইনশৃঙ্খলা, অনেকে আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা করেন যে এখনও উন্নতি হয় নাই, উগ্রবাদের উত্থান ঘটছে, সেটা নিয়ে আমি কথা বলবো। তবে পুলিশকে রিইনফোর্স করা বা হচ্ছে আইনশৃঙ্খলা যে অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, অন্তত এই সময় কিছুটা হইলেও ভালো হয়েছে। ভালো বলতে আমি বলবো যে যদি আপনি এটাকে আপনি মার্কিং করেন, আমি 10-এ এখন পর্যন্ত 6 দিব। তবে এখানে এখন পর্যন্ত প্রচুর কাজ করার অপশান রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ বা আইনশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদেরকে এই বিষয়গুলো যে ঝামেলাগুলো রয়েছে এগুলোতে ভাবতে হবে। যেই সব কাজের জন্য এই সরকারের সমালোচনা করতেই হবে বা এই সরকারের খারাপ কাজ হিসাবে যেটাকে আমি চিহ্নিত করি, প্রথমেই বিদ্যুৎ ও গ্যাস সরকার বারবার বলার চেষ্টা করছে যে হচ্ছে এগুলো বিগত সরকারের যে কাঠামো তৈরি করেছে সেই কাঠামোর কারণে এগুলো হয়েছে। ওকে ফাইন, এই সরকার তো বহুদিন আগে থেকেই জানতো এই সরকার ক্ষমতায় আসবে, বা যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন থেকেই এই সরকার জানতো বিদ্যুৎ গ্যাসে কি কি ঝামেলা রয়েছে। আমাদের যে একটা এলএনজি টার্মিনাল, আমাদের যে অল্টারনেটিভ টার্মিনাল প্রয়োজন, এটা কিন্তু এই প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই ছিল। তাহলে সরকার কি ক্ষমতায় আসার আগেই এগুলো নিয়ে ব্রেইন স্টর্মিং করে রাখা দরকার ছিল না? কিংবা আমি সরকারে এসে আরেকটা টার্মিনাল করব এবং সেখানে আমি এলএনজি এনে আমি সেখানে প্রসেস করব এবং এটা গ্রিডে যুক্ত করব। এই সরকার কিন্তু গত 6 মাসে একটা এলএনজি স্থাপনের কাজের দিকে এগিয়ে যেতে পারত। এখন সরকার বলছে এটা করবে, বা এলএনজি বলতে একটা টার্মিনাল বা এসআরএফ কি জানি বলে এটাকে, এটা স্থাপন করবে মোংলার দিকে, কিংবা এটা একটা অল্টারনেটিভ জায়গায় নিয়ে আসবে। এই কাজটা সরকার আসার আগে এটা প্ল্যান করে রাখা উচিত ছিল এবং প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এটা নিয়ে কাজ করতে পারতো সরকার এই বিদ্যুৎ। কেননা এই সরকার জানতো এই সমস্যাটা আছে, সেই সমস্যা নিয়ে আগে থেকেই কাজ করতে পারতো, আমি সেটাই বলছি। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের তো দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে আপনারা দেখেছেন, এগুলো নিয়ে সমালোচনা আছে। সরকারের দলীয়করণ করা, যারা নির্বাচনে হেরেছে, সরকার মানে নির্বাচনে হারা মানে কি, মানুষ তাকে ওইখানে এমপি বানায়নি কিংবা হচ্ছে তাকে গ্রহণ করেনি, সেই লোকগুলোকে সরকার বিভিন্ন স্থানে প্রশাসক বানাচ্ছে, তারপরে হচ্ছে আপনার উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান বানাচ্ছে, তারপরে ওয়াসার এমডি বানাচ্ছে, যেই লোকগুলো নির্বাচনে পরাজিত হয়েছে। এমনকি নির্বাচন কমিশনেও বিএনপিপন্থী একজনকে বা বিএনপির একজনকে বসানো হয়েছে। এগুলো নিয়ে ব্যাপক সমালোচনা আছে, অনেকেই বলছেন এই সরকার ব্যাপক আকারে দলীয়করণ করছে। নেতাকর্মীদের বেপরোয়া আচরণ, আমি হবিগঞ্জের ঘটনাটাকে বড় করে দেখি, এই সরকারের এই সময়ে এটা
এই এনসিপির নেতাদের উপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পাশাপাশি অনেক জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, জামাতের সঙ্গে ঘটছে, এনসিপির সঙ্গে ঘটছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘটছে, যেই দলটি এখন কার্যক্রম নিষিদ্ধ তাদের নেতাকর্মীদের সঙ্গেও ঘটছে। এর বাইরেও বিএনপির নেতাকর্মীদের আচরণ খুবই বেপরোয়া হয়ে উঠেছে তৃণমূল পর্যায়ে। কেন্দ্রের নেতাদের আমি যে আচরণ দেখি সেই আচরণ তৃণমূল পর্যায়ে দেখতে পাচ্ছি না, এবং কিছু কিছু জায়গায় এই নেতাকর্মীদের আচরণের কারণে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, এবং মানুষ চাচ্ছে এরকম নেতারা, এইরকম কর্মীরা বা যারা এই টাইপের আচরণ করেন সেই নেতাদের দলটি যেন ক্ষমতায় না থাকে। আমি কিছু কিছু জায়গায় স্থানীয়ভাবে মানুষের মুখে এরকম কথাও শুনেছি, খুবই বেপরোয়া হয়ে উঠেছে। উগ্রবাদের উত্থানের খবর জাতিসংঘ থেকেও নাকি জানানো হয়েছে, আল কায়দা নাকি কারা হচ্ছে এখানে রিএনফোর্স করার চেষ্টা করছে বা এখানে উত্থানের চেষ্টা করছে, এবং কোথাও কোথাও বোমা পাওয়া যাচ্ছে। সাভারের আশুলিয়ায় একটা বাড়িতে পুলিশে হচ্ছে অভিযান চালিয়েছে, অনেকেই কিন্তু এইসব ঘটনারকে কেন্দ্র করে গ্রেপ্তার হচ্ছেন, যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটছে না। এরকম ঘটনা বলতে উগ্রবাদের উত্থানটা হয়নি বা সেই পর্যায়ে হয়নি। যতই সরকার মুখে বলুক, ভেতরে ভেতরে এদের কার্যক্রম চলছে এবং সরকারকে এইগুলোকে মনোনিবেশ করতে হবে। 2001 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছিল, বিএনপি সরকারকে ডোবানোর অন্যতম কারণ ছিল এই উগ্রবাদ এবং হচ্ছে এই বিদ্যুৎ ও জ্বালানি খাত। কয়েকটি মন্ত্রণালয়ে দৃশ্যমান কাজ না থাকা। আপনি যদি স্পেসিফিক্যালি বলেন, আমি রেলপথ মন্ত্রণালয়ের খুব আহামরি কাজ দেখতে পাচ্ছি না। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আয়োজন করছে, তারপরে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে গিয়ে নানান কাজকর্ম করছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এবং বলা হচ্ছে আগামী বছর শিক্ষার্থীরা সময় মতো বই হাতে পাবে কিনা সেটা নিয়েও একটা শঙ্কা আছে। আমি এখন পর্যন্ত কনক্রিটলি এটা জানি না, তবে এই শঙ্কা কাগজের অভাবের কারণে এই সংখ্যাটা তৈরি হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএনপি সরকার বলেছিল কর্মসংস্থান তৈরি করবে, সেই অর্থে আমরা কর্মসংস্থান দেখতে পাচ্ছি না। তবে কিছু কিছু জায়গায় সেই পথে হাঁটছে সরকার। চীনা বিনিয়োগের কথা বলা হচ্ছে, চীন একটা কারখানা কি জানি করবে, নানান কিছু করবে, সেখানে হয়তো কর্মসংস্থান তৈরি হতে পারে, কিন্তু বাস্তবিক কর্মসংস্থান এবং শ্রমিকদের উন্নয়নে কাজ দেখা যাচ্ছে না, বরঞ্চ প্রতিদিনই শ্রমিকরা নানান কারণে চাকরি হারাচ্ছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের খুব আহামরি কাজ দেখা যাচ্ছে না, পণ্যের দাম বাড়ছে। খাদ্য মন্ত্রণালয়ের কাজ খুব ভালো দেখা যাচ্ছে না, দৃশ্যমান দেখা যাচ্ছে না। 6 নম্বরে সরকারের সমালোচনা করা যায় যে কাজটি পণ্যের দাম বাড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মানুষের মধ্যে ইতিমধ্যে বিদ্যুৎ এবং জ্বালানি নিয়ে একটা অসন্তোষ তৈরি হয়েছে। আমরা জানি জ্বালানি তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, ভোজ্য তেল সেটার দাম বেড়েছে, অন্যান্য চাল ডালের কিছু কিছু করে দাম বাড়ছে। সেই জায়গা থেকে মানুষের যদি নাভিশ্বাস উঠে যায়, সরকার কিন্তু খুব সহজে এগুলো নিয়ে রেহাই পাবে না। এখন এইগুলো নিয়েই রাজনীতি করছে বিরোধী দল, সরকারের যে সমালোচনার জায়গাগুলো। এবং বিরোধী দলের একজন নেতাকে আমি দেখতে পাচ্ছি, তিনি কথা বলছেন যে মধ্যবর্তী নির্বাচন নিয়ে, তার নাম হচ্ছে ফয়জুল হক, এরকম তিনি জালঘাটির একটা আসন থেকে নির্বাচনও করেছেন, আগে বিএনপি করতেন। তিনি মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন। আমার সোজা সাপটা কথা হইল, বিএনপির সমালোচনা আছে, বিএনপির কিছু ভালো কাজও আছে, কিন্তু বিরোধী দল এমন কিছু করে ফেলেনি তাদেরকে মানুষ আস্থায় নিতে পারবে। এখন পর্যন্ত বিরোধী দল রাষ্ট্র পরিচালনায় যে সক্ষম, সেটাই মানুষের সামনে এস্টাবলিশ করতে পারেনি। বিরোধী দলের প্রধান যিনি, তাকে এখনও শিশুসুলভ আচরণ করতে দেখা যায়, এবং কিছু কিছু কার্যক্রম দেখে মনে হয় যে পারবেনই না। এবং সরকার যতটা না দলীয়ভাবে সরকার দল যতটা না সমালোচিত হয়েছে, তার চেয়ে বেশি এই সময় সমালোচিত হচ্ছে বিরোধী দল নানান কর্মকাণ্ডের কারণে। এবং যে ন্যায়, সৎ, ইনসাফ, সততার কথা এই বিরোধী দল বলতে আমি জামাত ইসলামকে বোঝাচ্ছি, এখন পর্যন্ত যে ন্যায় ইনসাফের কথা তারা বলে, তাদের নেতাদেরই সবচেয়ে বেশি নৈতিক স্খলনের করার মতো কাজ দেখা গেছে এই গত 6 মাসে। অর্থাৎ এই বিরোধী দল যে জনপ্রিয় হয়ে উঠছে, এবং এটাও স্পষ্ট সরকার দলের চেয়ে বেশি অজনপ্রিয় হচ্ছে বিরোধী দল। আপনি চাইলে সার্ভে করতে পারেন। এখন ওই জামাতের ওই নেতা বলছেন মধ্যবর্তী নির্বাচন হইলে বিএনপি সরকার সরে যাবে এবং নতুন সরকার, এই জামাতের সরকার ক্ষমতায় আসবে, বা জামাতের হাতে বিএনপির পতন ঘটবে বা বিএনপি সরকারের পতন ঘটবে। মানুষ এখন পর্যন্ত যে মানুষের টেন্ডেন্সি বিএনপি থেকে ক্ষমতা নিয়ে জামাতকে ক্ষমতা দিবে, এই টেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি না।
জামাতকে যদি সরকারের পতন ঘটাইতে হয় সেটা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সরকার পতন ঘটাইতে হবে। সারা দেশে জামাতের ভোট আছে সর্বোচ্চ ধরলে 15%। 15% ভোট দিয়ে জামাত এনসিপি 15% বা 20% ধরেন, 20% ভোট দিয়ে সরকার পতনের জায়গায় যেতে পারবে না। পারবে একভাবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে, যদি আওয়ামী লীগকে মানে সম্মতি দিয়ে হোক বা সম্মতি ছাড়াই একটা ধরেন যে রাজনীতির মাঠে যে আমার আপনার স্বার্থ মিলে গেছে, আসেন আমরা দুজন একসঙ্গে আন্দোলন করি, সেটা হয়ে গেলে তাহলেই এই সরকার পতন সম্ভব, এর বাইরে না। এখন প্রশ্ন হইল বিরোধী দলের এমপিরা কি সংসদ থেকে পদত্যাগ করবেন কিনা? করতেও পারেন, নাও করতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় তারা পদত্যাগ করবেন না। তবে এইরকম একটা শঙ্কা, এরকম একটা আলাপ এই 6 মাসেই উঠেছে। সেই আলাপটা ওঠার পেছনেই নানান কারণ রয়েছে এবং সরকারও এটাকে তোয়াক্কা করতে হচ্ছে এবং সরকার এটাকে মানে যে একেবারে এলিমিনেট করে দিচ্ছে এরকম না, সরকার এটাকে কাউন্ট করতে হচ্ছে এবং এইটা দিয়েই হচ্ছে বিরোধী দল বা এনসিপির নেতাকর্মীরা সরকারকে চেপে ধরার চেষ্টা করছে। সেই জায়গায় সরকার কতটুকু নতজানু হবে, শেষ পর্যন্ত কি পদত্যাগ করবে কিনা, সেটার জন্য আমাদেরকে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা মনে করি এই সরকার 5 বছর টিকে থাকবে এবং বিরোধী দলের নেতারাও বা এমপিরাও সংসদে থাকবেন, বিরোধিতা করে যাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।